আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল চণ্ডী ভট্টাচার্যের লেখা গভীর রাতের ভয়ঙ্কর। গোটা সাতেক ফাইলের এক গাদা কাগজপত্র ঘাটাঘাটি করে বিছানায় এসে যখন শুয়ে পড়লাম তখন প্রায় 1টা বাজে। যদিও কাজ মিটল না, তবু আর বেশি রাত করতে চাইলাম না, কেননা আজই সন্ধে আমরা লখনৌ এসেছি। আমরা মানে আমি আর আমার সহকর্মী সুদীপ। দীর্ঘযাত্রার ক্লান্তি আছে বড়ই, কিন্তু সুদীপ শুয়ে শুয়ে যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বুঝতে পারিনি। আমি বিছানায় এসে শোবার পরেও অনেকক্ষণ ঘুম এলো না। চোখের সামনে ভাসতে লাগলো ফাইলের পাহাড়, তার মধ্যে কত রকমের কাগজপত্র, কত রকমের হিসেব। কলকাতার রায় অ্যান্ড রায় কোম্পানির একটা অফিস আছে এখানে, সেই অফিসের অডিটের কাজ নিয়ে এসেছি আমি। অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল সেই কাজ। আমার মাথা থেকে তাই কাজকর্মের ভাবনাটা যাচ্ছিল না কিছুতেই। তবুও ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। কোনো দিনই গভীরভাবে ঘুম আমার হয় না। হয়তো সবেমাত্র ভাত ঘুম এসেছে, কিংবা সত্যি সত্যি ঘুমিয়েছি একটু। হঠাৎ কোনো একটা শব্দে ঘুম ভাঙল। এরকমটা বহুদিন হয়েছে আমার সাথে। ঘুমের ঘোট কাটতেই দেখি সামনের টেলিফোনটা বাজছে, বেজেই চলেছে একটানা। বিরক্ত হলাম। আমরা যে এই হোটেলে উঠেছি তা এখানকার অফিসের হেড ক্লার্ক রামরতন বাবু ছাড়া কেউ জানে না। এত রাতে তার ফোন করবারও তো কথা নয়। তবে কে? বিরক্তি সত্ত্বেও উঠে গিয়ে তুলে নিলাম রিসিভারটা। বললাম, মিস্টার ঘোষাল স্পিকিং। ওপাশ থেকে কোনো উত্তরই এলো না, অথচ বেশ বুঝতে পারছি কেউ একজন লাইনটা ধরে আছে। রাগ করে রিসিভারটা নামিয়ে রাখতে যাব, তার আগেই ওপাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, নমস্কার। প্রতি নমস্কার জানাবার সৌজন্যটুকু ততক্ষণে উড়ে গেছে। তাই বললাম, আপনি কে, কোথা থেকে বলছেন? উত্তর এলো, আমাকে চিনবেন না, কারণ আপনি আমাকে কখনো দেখেননি, কিন্তু আমি আপনাকে চিনি এবং আপনার সঙ্গী বন্ধুটিকেও। আপনাদের সব খবর আমি রাখি। তখন আমার একটু কৌতূহল হলো। বুঝলাম কণ্ঠস্বরটা রামরতন বাবুর নয়। তাহলে কে এই লোকটা, যে আমাকে চেনে কিন্তু আমি তাকে চিনি না? ভাববার অনেক চেষ্টা করলাম, অফিসের অন্য কেউ কি? তাই বা কী করে মেনে নেওয়া সম্ভব? হঠাৎ ওপাশ থেকে কেউ বলে উঠল, ঠিকই ধরেছেন, আমি আপনার অফিসের কেউ নই, রামরতনবাবু তো নই। ভীষণভাবে চমকে উঠলাম আমি। আমার মনের ভাবনাটা বলে দিল লোকটা। আশ্চর্য! আমি আবার জানতে চাইলাম, আপনি কে? আমার প্রশ্ন শুনে লোকটা মনে হয় একটু হাসলো। বলল, আমি তো আগেই বলেছি আমাকে চিনবেন না। আমি বললাম, তাহলে আপনি আমাকে চিনলেন কি করে? ওই পার থেকে কেউ বলে উঠল, কি করে চিনলাম এটা বলতে পারবো না। কবে থেকে চিনলাম যদি প্রশ্ন করেন তাহলে বলবো আজ থেকে। আমি আপনার বা আপনার সহকর্মী সম্বন্ধে অনেক কিছুই জানি, শুনবেন? যেমন ধরুন, 1 মাস আগে রায় অ্যান্ড রায় কোম্পানি আসামের অফিসে 3,55,000 টাকার কারচুপি আপনারা ধরে ফেলেছিলেন। তার জন্যে দুবার আততায়ীরা আপনাকে টার্গেট করেছিল, কিন্তু মারতে পারেনি। নিজেরাই ধরা পড়ে গিয়েছিল পুলিশের হাতে। আমি বললাম, এই খবর তো অনেকেই জানে, কারণ কাগজে বেরিয়েছিল। লোকটি আবার বলতে শুরু করলো, আপনার নাম শিবশঙ্কর ঘোষাল, অন্য সবাই আপনাকে শঙ্কর বলে ডাকে, কিন্তু আপনার একটা নাম ছিল এক সময়, মনে আছে? বাবিন। এখন আর ও নামে মনে হয় আপনাকে কেউ ডাকে না, তাই তো? এবার আমি সত্যি সত্যি অবাক হলাম। লোকটা ঠিক কথাই বলেছে। বাবা মা মারা যাবার পর ও নামে আমায় কেউ ডাকে না। আমি নিজেও ভুলে যাচ্ছিলাম নামটা। ওপাশ থেকে আবার কেউ বলে উঠল, এটুকুতেই অবাক হচ্ছেন?
আরও শুনুন, আপনি ক্লাস 8-এ পড়ার সময় ফাইনালে অঙ্কে মাত্র 6 পেয়েছিলেন, আর মাধ্যমিক পরীক্ষাতে সেই অঙ্কে পেয়েছিলেন 100-তে 100। আমার মুখ দিয়ে আর একটা কথাও বেরোবার মতো পরিস্থিতি ছিল না। যে লোকটা এত কিছু জানে তাকে আমি চিনি না, এটা হতে পারে? এসব যে আমার কাউকে অনেক না বলা কথার কয়েকটা। শেষ পর্যন্ত অবাক ভাবটা কাটিয়ে উঠে বললাম, আপনি দেখছি সত্যি সত্যিই অনেক কিছু জানেন, কিন্তু এই জানার মধ্যে মাঝরাতে এরকম ফোন করার কি সম্পর্ক? লোকটা বোধহয় আবার হাসলো, বলল, এত রাতে আপনাকে জাগিয়ে দিলাম বলে দুঃখিত শঙ্করবাবু। আমার মনে হয়েছিল আজ রাতেই আমার সঙ্গে আপনার পরিচয় থাকা দরকার, তা না হলে হয়তো দেরি হয়ে যাবে। আমি বললাম, পরিচয়টা আর তেমন হলোই বা কই, সবই তো একতরফা, আপনার নামই জানলাম না। ওপার থেকে কেউ বলে বসলো, ধরে নিন না একটা নাম, রাম শ্যাম যদু মধু। তবে মনে রাখবেন, আমি আপনার শত্রু নই, বরং বন্ধুই, আপনার হিতাকাঙ্ক্ষী। এবার শুতে যান, কাল আবার কথা হবে ফোনে, গুড নাইট। বলে ওপার থেকে কেউ কেটে দিল ফোনটা। আমাকে আর কিছু বলার সুযোগই দিল না। রিসিভারটা নামিয়ে রেখে বিছানায় ফিরে এসে দেখি অঘোরে ঘুমোচ্ছে সুদীপ। ফোনের শব্দ, কথাবার্তা কিছুই সে শুনতে পায়নি। পরদিন অফিসে গেলাম দুজনা। বেশ বড় অফিস, কাজকর্মেও দেখলাম জমেছে বেশ। শেষ করতে বেশ কয়েকদিন লেগে যাবে আমাদের। হাতে কিছুটা সময় ছিল, তাই তাড়াহুড়ো করতে চাইলাম না। একটু সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম সব কাগজপত্র। আমাদের যথাসাধ্য সাহায্য করতে লাগলেন রামরতনবাবু। দুদিন পরেই রবিবার, অফিস ছুটি। কাজে ছুটি দেওয়ার ইচ্ছে যদিও ছিল না, তবুও শনিবারে বড়বাবু যখন বলে বসলেন, চলুন একটা ছোটোখাটো পিকনিক করে আসি, তখন তার অনুরোধ এড়িয়ে যেতে পারলাম না। কাছাকাছি কোথাও নাকি ভালো একটা পিকনিক স্পট আছে, ঠিক হলো অফিসেরই কয়েকজন মিলে সেখানে যাওয়া যাবে। খরচের পুরোটাই বহন করবেন একা বড়বাবু। শনিবার রাতে আবার ফোন পেলাম সেই লোকটার। রিসিভারটা তুলতেই সে জিজ্ঞেস করলো, ঘুমোচ্ছিলেন? আমি বললাম, না না, এখনই, এত তাড়াতাড়ি আমি ঘুমাই না। কিন্তু উনি বললেন, বেশি রাত করে ঘুমোনো কিন্তু ঠিক নয় শঙ্করবাবু। তারপরই বললেন, যাক ওসব কথা, কাল পিকনিকে যাচ্ছেন। আমি বললাম, ওরে বাবা, আপনি এটাও জেনে গেছেন? আপনি সত্যি কে বলুন তো? আমার প্রশ্নের জবাব না এসে অন্য জবাব এলো। বলল, এখন কোনো প্রশ্ন করবেন না প্লিজ, আগে আমার প্রশ্নের উত্তর দিন। যাচ্ছেন আপনারা? আমি বললাম, সেরকমই তো কথাবার্তা হয়ে আছে। ওই লোকটি বললে, একদম ঠিকঠাক? আমি বললাম, হ্যাঁ। তখন ওপাশ থেকে শুনলাম একটা কণ্ঠস্বর, তাতে বলে যাচ্ছে, আমার একটা সাজেশন শুনবেন, কাল আপনি পিকনিকে যাবেন না। আমি বললাম, যাব না কেন? সে বললে, ধরে নিন আমার অনুরোধ, আমি বারণ করছি বলে যাবেন না। লোকটার কথা বলার ধরনে রাগ হয়ে গেল। আমরা কোথায় যাই না যাই তা নিয়ে মাথা ব্যথা করবার ওকে, বারণ করারই বা কে? বেশ ঝাঁজের সঙ্গে উত্তর দিলাম, অনুরোধ করবারও সঠিক জায়গা খুঁজতে হয় জানেন তো। তাছাড়া আপনার অনুরোধ আমায় রাখতেই হবে সেরকম বাধ্যবাধকতা নিশ্চয়ই নেই। ওপার থেকে ভেসে এলো, না তা অবশ্য নেই, তবু শঙ্করবাবু আমার কথাটা মেনে চললে আপনার ভালোই হবে। আমি বললাম, আমাদের ভালো চাইবার জন্য ধন্যবাদ, রাখছি। আশা করি আর আমরা কোনোদিনও ফোনে কথা বলবো না। ওপার থেকে কেউ বলে উঠল, শুনুন শঙ্করবাবু, শুনছেন? আমি সত্যিই আপনাদের ভালোর জন্য বলছি, পিকনিকে যাবেন না প্লিজ। লোকটা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু আমি সে সুযোগই দিলাম না। রিসিভারটা রাগ করে সশব্দে নামিয়ে রেখে ফিরে গেলাম বিছানায়।
শোবার সময় লোকটাকে মনে করবার চেষ্টা করলাম একটু। প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাত্র দুবারই কথা হয়েছে ওর সঙ্গে, দেখা কিন্তু একবারও হয়নি। লোকটা কে, ওর উদ্দেশ্যই বা কী, কিছুই বুঝতে পারছি না। পরদিন কিন্তু আমরা পিকনিকে যেতে পারলাম না, সুদীপের জন্যই যাওয়া হলো না। রাতে একটানা ঘুমিয়েছিল সুদীপ। ভোরবেলা তার গায়ে প্রচণ্ড ব্যথা, সেই সঙ্গে 104 ডিগ্রি জ্বর। খবর পেয়ে রামরতনবাবু সকালেই চলে এসেছিল হোটেলে। খবরটা অবশ্য আমি দিয়েছিলাম, কেননা এই বিদেশ বিভুঁয়ে সুদীপকে নিয়ে আমি কি করব, তাই সমস্যায় পড়েছিলাম। ডাক্তার ডেকে আনলেন রামরতন বাবুই। ডাক্তারবাবু সাহস জোগালেন, বললেন 103-4 ডিগ্রি জ্বর নিয়ে আজকাল কেউ চিন্তা করে? আপনারও চিন্তার কোনো কারণ নেই। ঔষধ দিলাম, আপনি এনে খাইয়ে দিন, জ্বর নেমে যাবে। তাই করা হলো, কিন্তু কপাল মন্দ, জ্বর তাতে একটুও কমল না, কমবার লক্ষণ দেখাই গেল না। আমাদের সমস্যাটা বুঝতে পেরে রামরতনবাবু নিজে থেকেই বললেন, সত্যিই তো, এই অবস্থায় আপনারা যাবেন কি করে? আমি ফোন করে বড়বাবুকে জানিয়ে দিই আমরা পিকনিকে যাচ্ছি না। সেদিন রাতে অবশ্য সুদীপের জ্বরটা আপনা থেকেই চলে গেল। যেমন চুপি চুপি এসেছিল তেমনি চলে গেল। পরদিন অফিসে গেলাম আমরা, গিয়ে দেখি রতনবাবু আসেননি। বড়বাবু বললেন, ধুস, পিকনিকের আনন্দটাই মাঠে মারা গেল, আপনাদের জন্য সব কিছু আর আপনারাই অ্যাবসেন্ট। আমি সব বুঝিয়ে বললাম। সেদিন অফিসে বিশেষ কাজ হলো না। সুদীপের অনুপস্থিতি জানান দিল বারবার। একা একা যতটুকু সম্ভব সেটুকু করে কয়েকটা ফাইলপত্র নিয়ে হোটেলে চলে এলাম বিকেলের মধ্যেই। বিছানায় শুয়ে শুয়ে সুদীপ আমাকে কিছুটা সাহায্য করতে পারবে, আর কাজটা তাড়াতাড়ি সারা দরকার। লখনৌয়ে বেশি দিন থাকবার ইচ্ছেটা সুদীপের জ্বর হবার পর থেকেই কেমন যেন উবে গেছে। সন্ধেবেলায় কিন্তু কাজ করতে পারলাম না বলার চেয়ে করলাম না বলাটাই বেশি ভালো হবে। বিকেল থেকে আকাশের মুখ ছিল থমথমে। সন্ধ্যের সময় ঝড় শুরু হয়ে গেল। ঘরের দরজা জানলা বন্ধ করে দিলাম। বাইরে যেন প্রলয় চলছে, বাতাসের সে কি শোষো শব্দ। সুদীপ উঠে একবার জানলা খুলতে গিয়ে হাওয়ার ধাক্কায় আবার বন্ধ করে দিল। আমি বললাম, তুমি কষ্ট করো না, এখান থেকেই বোঝা যাচ্ছে বাইরে যুদ্ধ চলছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, কিন্তু অন্ধকারে আমাদের বেশিক্ষণ থাকতে হলো না, কারণ হোটেলে জেনারেটরের সার্ভিস চালু হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই। ফাইলগুলো নিয়ে বসবো কিনা ভাবছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। প্রথমে ভাবলাম লাইনটা ধরবই না, কারণ মন বলছিল সেই লোকটার ফোন। সেদিন মাতব্বরি করার পর থেকে লোকটির ওপর আমার রাগ জমে আছে। যদিও ওর অনুরোধ আমরা রাখিনি, তবুও পিকনিকে কিন্তু আমাদের যাওয়া হয়নি। সে যা চেয়েছিল তাই ঘটেছে শেষ পর্যন্ত, আর সে কারণে যেন তার ওপরে আমার রাগ আরও বেড়ে গেছে। কিন্তু ফোনটা ছিল বড়বাবুর। রিসিভারটা ধরতেই কথা ভেসে এলো, বলল, কী ব্যাপার, ঘরে ছিলেন না? আমি কথা ঘোরাতে বললাম, আপনি এখন কোনো জরুরি খবর আছে? বড়বাবু বললে, আরে না না, বাইরে এমন দুর্যোগ, আপনারা কে কোথায় আছেন তাই জানবার জন্য ফোন করলাম। কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি বললাম, না না, সব ঠিক আছে। বড়বাবু বললেন, এখন আপনারা কি করবেন? আমি বললাম, এই তো ঝড় বৃষ্টি কমলে ফাইল নিয়ে বসবো। ভদ্রলোক যেন থমকে গেলেন, বলে, ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, বলে তাড়াতাড়ি রিসিভারটা নামিয়ে রাখলেন। আমি যখন রিসিভার নামিয়ে রাখলাম তখনও বাইরে বাতাসের সে একই বেগ। সুদীপ অবশ্য বলছে ঝড়টা আগের থেকে কমেছে, কিন্তু আমার তা মনে হলো না। রিসিভারটা নামিয়ে রেখে আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই, কখন যে ঝড় থেমে বৃষ্টি শুরু হয়েছে তাও মনে নেই। হঠাৎ ঘুমটা ভাঙল
টেলিফোনের আওয়াজে। রিসিভারটা তুলতেই বুঝলাম সেই রহস্যময় লোকটা ফোন করেছে। সাথে সাথে আমি ফোনটা রেখে দিতে যাচ্ছিলাম। ওপাশ থেকে কেউ একজন বলে বসলো, রাখবেন না প্লিজ, একটু ধরুন। শঙ্করবাবু। আমি আবার কঠোর হলাম, কণ্ঠস্বরে তার আভাসও দিলাম। বললাম, আপনি এভাবে আমার পেছনে কেন লেগেছেন বলুন তো? টেলিফোনের অপর প্রান্তের ভদ্রলোক বলল, আমি আপনাকে বিরক্ত করছি না, আপনাকে সাবধান করতে চাইছি। ঠিক সময়ে আপনি আমার পরিচয়ও জানতে পারবেন। আমি আবার একটু কঠোর হলাম, বললাম, না, ঠিক সময় নয়, আপনার পরিচয় আমি আজই শুনতে চাই। সে বললে, আজই শুনবেন? আমি বললাম, হ্যাঁ। সে বলে বসলো, ঠিক আছে, তাহলে শুনুন, কিন্তু আমার প্রতিটা কথা আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে। আমি বললাম, আচ্ছা, আগে শোনাই যাক। ওপারের ভদ্রলোক বলতে শুরু করলো, হয়তো ব্যাপারটা খানিকটা কাকতালীয়, কিন্তু আমার নাম শঙ্কর। আমিও পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বুঝতেই পারছেন, এই মিলটা যখন বেরিয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই আপনার প্রতি আমার কিছু দুর্বলতা জন্মাবেই। তাই আপনি এই হোটেলে ঠিক এই ঘরেই এসে উঠেছেন, যা আমার খুব চেনা। কাজেই আপনার বিপদ আপদ যাতে না হয় সেটা লক্ষ্য রাখাও খানিকটা হলেও আমার দায়িত্ব। আমি কিন্তু আপনাকে সর্বক্ষণ লক্ষ্য রাখি, কোনো বিপদ ঘটবার আগেই আপনাকে সাবধান করে দেবার চেষ্টা করি। আপনি সেটা বুঝতে পারেন না। ওই উপকারী মানুষটির কথা শুনে লজ্জায় আপনা থেকেই আমার মুখটা রাঙা হয়ে গেল। আমি তার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছি, তাই মনে মনে নিজেকে খুব ধিক্কার দিতে লাগলাম। ওপাশের ভদ্রলোক বলল, আজ কিন্তু আপনাদের বড় বিপদ শঙ্করবাবু, তাই আপনাকে সাবধান করে দেওয়ার জন্যই এই ঝড় জলের রাত্রে ফোন করে বিরক্ত করছি। আমার হঠাৎ মনে পড়ে গেল, আসামে থাকবার সময়ে আমাদের উপর হামলা হয়েছিল, গুলি ছুঁড়েছিল আততায়ীরা। সেই গুলিটা আমার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল আমার জামা প্যান্ট। আর সবচেয়ে বড় কথা, আমি এতই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কিছুক্ষণ কথা বলতে পারিনি। তারপরে বলে বসলাম, বিপদ? কী বিপদ আমাদের? আমি বললাম, কিন্তু আমরা তো কারোর ক্ষতি করিনি। সে বললে, এটা শুধু আপনার মতামত, তাদের নয়। আর ক্ষতি করেননি তাই বা জোর দিয়ে বলছেন কি করে? আপনাদের কাজটাই তো কারো কারো ক্ষতি করবার জন্য যথেষ্ট। আমি বললাম, আপনি ঠিক কী বলতে চাইছেন কিছুই বুঝতে পারছি না কিন্তু। তিনি বললেন, পারবেন পারবেন, আপনার কাছে যে ফাইলপত্র আছে তার কাগজপত্র ঘাঁটলেই সব বুঝতে পারবেন। আমি চমকে উঠলাম, সামনেই রয়েছে সেই কাগজপত্র। চোখ গেল সেদিকে। কি বলতে চাইছে শঙ্কর নামের এই মানুষটা? যে আজ আসছে সেও বুঝে গেছে আজ তার জাল ছিঁড়ে যাবে, আপনারাই ছিঁড়ে ফেলবেন। তাই সে আজকে রাতটা বেছে নিয়েছে আপনাদের সরিয়ে ফেলার জন্য। আমার মাথার মধ্যে হঠাৎ ঝিমঝিম করতে লাগলো। এসব আমি কি শুনছি? এত বিপদ যে এখানে ওত পেতে আছে তা আগে তো বুঝতে পারিনি। এখন উপায়? কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হচ্ছে বুঝতে পেরে সুদীপ দেখি আমার কাছাকাছি সরে এসেছে। ওর চোখে চোখ পড়তেই দেখলাম শুধুই জিজ্ঞাসা। বেচারি অনুমান করতে পেরেছে, কিন্তু বুঝতে পারিনি সমস্ত বিষয়টা। মুখ ফিরিয়ে নিয়ে ওপাশের হিতাকাঙ্ক্ষীকে বললাম, আমার মাথার মধ্যে কেমন যেন হচ্ছে, আমি কিছু ভাবতেই পারছি না। ওপারের হিতাকাঙ্ক্ষী বলল, ভয় নেই শঙ্করবাবু, আপনার নূতন বন্ধুটি আছে তো, নিজেকে শক্ত রাখুন। তিনি বললেন, এসব ক্ষেত্রে ভয় পেয়ে গেলে আর কিছু করবার থাকে না, কিন্তু মরার আগেই মরে যাবেন। সাহস আনুন, বুদ্ধি বার করুন কি করা যায়। আমি বললাম, আমার মাথায় তো কিছুই আসছে না, আজ রাতে কি অন্য কোনো হোটেলে থাকবো? তিনি বললেন, খবরদার ও কাজটি করবেন না, তাতে সে আরও সুবিধেই পাবে।
আর আমিও আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার দৌড় এই হোটেল পর্যন্তই। আমি বললাম, তার মানে? সে বললে, আমি বলতে চাইছি যে অন্য হোটেলে উঠলেও ও টের পেয়ে যাবে, তাই অন্য রাস্তা খুঁজে বের করুন। আমি বললাম, তাহলে পুলিশে খবর দিই, তাদের কাছে সব জানাই, তারা নিশ্চয়ই আমাদের রক্ষা করবে। টেলিফোনের অপর প্রান্ত থেকে ভদ্রলোক বলে উঠল, কোনো দিন শুনেছেন নাকি যে সমস্যা তৈরি হওয়ার আগে পুলিশ আসে? কারণ পুলিশ আপনাদের কোনো সাহায্যই করবে না। আমি বললাম, তাহলে উপায়? তিনি বললেন, উপায় আছে একটা, তবে হাতে রিস্কও আছে কিছুটা। শুনুন, প্রথম দিকে যা কিছু করবার আপনাদেরই করতে হবে, একটু ভয় পেলে চলবে না। রাজি? আমি বললাম, আসন্ন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অনেক কিছুই করতে রাজি। তিনি বললেন, আপনাদের বেশি কিছু করতে হবে না। আজ রাতে আপনারা বিছানায় শুয়ে থাকবেন, কিন্তু ঘুমোবেন না, আর জানলাটা খোলা রাখবেন। আমি বললাম, সে কি, জানলাটা যে গরাদ পর্যন্ত নেই? কেউ যদি জানলা দিয়ে ভেতরে আসে? হঠাৎ আমার মনে একটা সন্দেহ ঝলক দিয়ে গেল। এই সেই লোক নয় তো, যাকে ভয় পেয়ে আমাদের এই সাবধানতার প্রস্তুতি? হয়তো বন্ধু সেজে তার কাজ হাসিল করবার পথটা সহজ সরল করে রাখতে চাইছে। তা না হলে যেখানে বাঁচা মরার প্রশ্ন, সেখানে আততায়ীর কাজটা আরও সহজ করে দিতে চাইছে কেন? আমার নামধারী লোকটা সত্যি সত্যি অন্তর্যামী। সে আমায় লজ্জায় ফেলে দিল। আমার মনের কথা বুঝতে পেরে আমাকে বলল, বিশ্বাস করলে সব সময় কিন্তু মানুষ ঠকে না। জানলা খোলা রাখলে বিপদ আরও বাড়বে জানি। লোকটা ঘরের ভেতরে আসবে, আর সেটাই তো আমি চাইছি। ওর সঙ্গে আমার নিজেরও তো বোঝাপড়া আছে শঙ্করবাবু। আমি কাছাকাছিই থাকব, আপনাদের কোনো ভয় নেই। লোকটা আপনাদের ক্ষতি করবার আগেই ওকে আমি... কথাটা আর সে শেষ করল না। মন থেকে সন্দেহের বিষটুকু নিঃশেষ হয়ে না গেলেও কিছুটা আশ্বস্ত বোধ করলাম। বললাম, কি করতে হবে আর একটু পরিষ্কার করে বলুন তো। সে বললে, জানলা খোলা রেখে বিছানায় শুয়ে থাকবেন, কিন্তু ঘুমোবেন না। লোকটাকে ভেতরে ঢুকতে দেবেন, আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে আলো জ্বালাবেন না। এছাড়া আপনাদের আর কিচ্ছু করতে হবে না, বাকি যা করার আমি করব। মনে থাকবে? আমি বললাম, অবশ্যই থাকবে। তিনি বললেন, রাখছি তাহলে, গুড নাইট। কথাটা বলেই তিনি রিসিভার নামিয়ে রাখলেন। আমিও সুদীপকে খুলে বললাম সব। ও বলল, ফাঁকা আওয়াজ নয় তো? মানে কেউ হয়তো রসিকতা করতে চাইছে আমাদের সঙ্গে। এখানে কারো সঙ্গেই তো আমাদের ঝামেলা হয়নি। ওর কথার যুক্তি থাকলেও আমার তা মনে ধরল না। এসব ব্যাপার নিয়ে কেই বা রসিকতা করবে, কেনই বা করবে? আর রসিকতা যদি সত্যি কেউ করে, তো তাকে পুলিশে দেওয়া উচিত। এরকম রসিকতা যে শাস্তিযোগ্য অপরাধ। সুদীপকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলাম। আসার দিন রিসেপশনে যে লোকটা ছিল, আজ তার জায়গায় অন্য লোক। আমাদের দেখে জিজ্ঞাসা সুরে বলল, বলুন, কিছু চাই? লোকটার দিকে তাকালাম এক পলক, কাঠিন্য ভরা মুখ। ভালো লাগলো না। বললাম, আপনাদের ম্যানেজার? লোকটা হাত নাড়ল, বলল, নেই, বাইরে গেছে, কাল সকালের আগে দেখা পাবেন না। কিছুটা হতাশ হলাম। আমাদের অবস্থাটা তাকে জানিয়ে রাখার প্রয়োজন ছিল, অথচ এই লোকটাকে সব কিছু বলতে ভরসা হলো না। শুধু বললাম, এখানকার থানায় একটু যোগাযোগ করা দরকার, কিন্তু ফোন নম্বর তো জানি না। লোকটা বলল, থানায় কি হবে? লোকটাকে খানিকটা থতমত খেতে দেখলাম। আমি বললাম, দরকার আছে, নম্বরটা জানালে খুশি হব। লোকটা দেখলাম বেশ ঘাবড়ে গেল। চোখে মুখে আর কথাবার্তার আগের মতো স্মার্টনেস নেই। রিসিভারটা নিজেই এগিয়ে দিল নম্বরগুলো বলে।
আমি ডায়াল করতে যাব, হঠাৎ আমাদের অবাক করে দিয়ে বলে উঠল, আরে আরে ফোনটা তো খারাপ। আমরা বিস্ময় ভরা চোখে লোকটার দিকে তাকালাম। জীবনে এরকম অভিজ্ঞতা আর কখনো হয়নি। ক্ষুব্ধ মন নিয়ে ফিরে এলাম নিজেদের ঘরে, কিন্তু এখানকার টেলিফোনেও লাইন পেলাম না। উৎকণ্ঠা ও আশঙ্কায় মনটা ভরে গেল। আসামে যে বিপদে পড়েছিলাম তা এসেছিল হঠাৎই, আগে থেকে কিছুই জানতে পারিনি। কিন্তু আজ যা ঘটতে চলেছে যদি সত্যি হয় তা তো আগে ভাগেই জেনে ফেলেছি। জানিয়ে শুনিয়ে যে বিপদ আসে তার টেনশন যে কি মারাত্মক তা যারা সেই পরিস্থিতিতে পড়েনি তারা কিন্তু বুঝবে না। রাত যত বাড়তে লাগলো টেনশনও বাড়তে লাগলো। আর এবারও প্রথম মনে হলো রিভলভারের মতো একটা কিছু সঙ্গে থাকা খুব দরকার। বাইরে বৃষ্টি তখনও অঝোর ধারায় ঝরছে, মাঝে মাঝে মেঘ ডাকছে। সুদীপ জানলাটা ভালো করে বন্ধ করা আছে কিনা আরও একবার দেখে নিল, তারপর আমার কাছে এলো, বলল, আচ্ছা একটা ব্যাপার ভেবে দেখেছো? এই যে আমরা এতটা ব্যস্ত হয়ে উঠেছি, এর ভিত্তিটা আদৌ সত্যি কিনা তা কিন্তু আমরা তলিয়ে দেখিনি। লোকটা ফোন করে আমাদের যা যা বলেছে আমরা তাই বেদ বাক্য মনে করে আছি। আমি বললাম, কই বেদ বাক্য বলে তো ধরে নিনি। সুদীপ বলল, তুমি কি ফাইলগুলো ভালো করে দেখেছো? আমি বললাম, না তা অবশ্য এখনও দেখিনি। সে বলল, চলো আগে সেগুলো দেখা দরকার, সত্যি মিথ্যে সেখানেই তো যাচাই হয়ে যাবে। অগত্যা দুজনা বসলাম ফাইল নিয়ে, কিন্তু তার আগে নিরাপত্তা ব্যবস্থাটা আরেকবার পরীক্ষা করে নিলাম দুজনে মিলে। তারপরেও সুদীপ রইল পাহারায়। হাতের কাছে সুবিধাজনক কোনো অস্ত্র না পেয়ে কোমর থেকে বেল্ট খুলে নিয়ে সে দাঁড়িয়ে রইল জানলার ধারে, চোখে তার সতর্ক দৃষ্টি। প্রথম দিকে মন বসাতে না পারলেও আস্তে আস্তে ডুবে গেলাম কাজের মধ্যে। আসলে আমি প্রথমে একমুখী হয়ে খুঁজে বেড়াচ্ছিলাম আমাদের বিপদের উৎসকে। খুঁজে যখন সত্যিই পেলাম তখন আমার মুখ থেকে ভাষা হারিয়ে গেছে। সুদীপ আমার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা অনুমান করতে পেরে জিজ্ঞেস করলো, কতর কেস? আমি কোনো মতে উচ্চারণ করলাম 11 লাখ। কিন্তু সেই অস্পষ্ট উচ্চারণই বিস্ময়ে হতভম্ব করে দিল সুদীপকে। 11 লাখ বলে সে প্রায় চেঁচিয়েই উঠল। এ শুধু 4 বছরের হিসেব, বাকি 2 বছরের কাগজ এখনও দেখা হয়নি সুদীপ। আমি তার দিকে তাকিয়ে বললাম। সে বললে, তার মানে ওই 2 বছরে আরও কিছু টাকা এদিক ওদিক হয়েছে। আমি বললাম, আমার তো তাই মনে হচ্ছে, খুব সম্ভব সে অঙ্কটাও একেবারে কম নয়। এই ফাইলগুলো তাহলে তোমাকে কে ধরিয়ে দিল? আমি বললাম, অফিসের বেয়ারা। একটা ট্রাঙ্ক তালাবন্ধ অবস্থায় অফিসের এক কোণে নাকি অনেক দিন ধরে পড়েছিল, চাবি পাওয়া যাচ্ছিল না। বেয়ারা এসে একটা শিক দিয়ে একটু চার দিতেই সেটা খুলে গেল। সেই ট্রাঙ্কেই ছিল এই ফাইলগুলো। আমি বললাম, বোধহয় সরিয়ে ফেলে নূতন করে কাগজপত্র তৈরির ধান্দায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। সুদীপ বলল, ধরতে পারছো অপরাধী কারা? নাকি আমার যাদের মনে হচ্ছে তারাই, ক্যাশিয়ার নয়তো বড়বাবু নলে ম্যানেজার? আমি বললাম, তাহলে তো সন্দেহের তালিকায় রতনবাবুকেও ধরা উচিত। সুদীপ খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, কই আর তো কেউ নেই। তাহলে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের ফোনের বন্ধুটি কোনোভাবেই জড়িত নয় এই ঝামেলায়। তবে যে করেই হোক সে সব কিছু জেনে গিয়েছে আগে থেকে। হয়তো তার মনটা ভালো, নিরপরাধের ক্ষতি হোক সে চায় না, কিংবা এর সঙ্গে নিজের স্বার্থ জড়িয়ে আছে। একবার যেন বোঝাপড়া শব্দটা মুখে সে উচ্চারণ করেছিল। লোকটার উপর থেকে আমার সন্দেহের ভাবটা পুরোপুরি না চলে গেলেও বিশ্বাস কিছুটা হলেও ফিরে এলো। নতুন করে ভাবতে বসলাম এখন আমাদের কি করা উচিত।
রাত 12টার আগেই আমরা দুজনে তৈরি হলাম। দ্বিতীয় শঙ্করের কথা মতো সব কিছু করেছি। জানলা খোলা, ঘরে আলো বন্ধ, তবে বিছানায় রাত কাটাবার সাহসটুকু হারিয়ে দুজনে পজিশন নিয়েছি ঘরের দুকোণে। জানলা দিয়ে যেটুকু আলো ঘরে আসছে তাতে আবছা আলো আঁধারি সৃষ্টি হয়েছে যদিও, কিন্তু কোণের দিকে যথেষ্ট অন্ধকার। বাইরে থেকে কেউ এসে আলো না জ্বালালে আমাদের কেউ দেখতে পাবে না, এটাই রক্ষে। বিছানার দিকে তাকালে অবশ্য মনে হবে দুজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বুদ্ধিটা সুদীপের। ওই আমাকে বলেছিল জামা প্যান্টগুলো চাদর ঢাকা দিয়ে দুজন ঘুমন্ত মানুষ বানাতে। সুদীপ তার বেলটাকে আগের মতোই হাতে ধরে রেখেছে, আর আমি অন্য কিছু না পেয়ে অ্যাটাচিটা কাছাকাছি রেখে দিয়েছি, যদি ছুঁড়ে দিয়ে কিংবা আঘাত করে লোকটাকে কিছুক্ষণের জন্য থামানো যায়। রাত 1-1:30 নাগাদ বৃষ্টিটা অনেকটা ধরে গেল। খোলা জানলা পথে কেবল ঠান্ডা ঠান্ডা হাওয়াই আসছিল তখন, আর আমার শীত শীত করছিল বেশ। আমি অ্যাটাচিটা সামনে রেখে গুটিসুটি মেরে বসে রইলাম। অন্ধকারে থাকতে থাকতে দৃষ্টি কিছুটা স্বচ্ছ হয়ে এসেছে। আবছা হলেও বেশ দেখতে পাচ্ছি সুদীপ বসে আছে দেওয়াল ঘেঁষে, একবারে অনড়। আমার একবার মনে হলো বোধহয় ঘুমিয়ে পড়েছে সুদীপ। সেই ভেবে একটা চাপা শীষ দিলাম। সেই শীষের উত্তরে হালকা শীষ চালিয়ে আমরা দুজনাই চুপচাপ হয়ে গেলাম। বুঝলাম আমরা কেউ ঘুমাইনি। বিপদ মাথায় রেখে কেউ সাধারণত ঘুমোতে চায় না, ঘুম তো আসেই না। কিন্তু ঘর ভর্তি অন্ধকার আর বাইরে ঠান্ডা মিঠে বাতাস বিপদের ভাবনাকে দমিয়ে রেখে কখন যে ঘুম পাড়িয়ে দিয়েছিল তা বুঝতে পারিনি। চোখ মেললাম কিসের একটা যেন শব্দে, তারপরেই চমকে উঠলাম। জানলা দিয়ে আসা সরু আলোয় দেখতে পেলাম আমাদের বিছানায় ধস্তাধস্তি করছে দুটো লোক। দেখতে দেখতে একজন আরেকজনকে চিৎ করে ফেলে তার উপরে চেপে বসল। সব কিছু ঘটছে আমাদের চোখের সামনে। উত্তেজনায় মনেই পড়ল না কি করা উচিত। একসময় বুকের মধ্যে একটা কাঁপুনি অনুভব করলাম। মনে হলো আমার সামনে যারা ধস্তাধস্তি করছে কেউ একজন দুটো সবল হাত দিয়ে অপরজনার গলায় চেপে ধরেছে। তাদের অবস্থা দেখে বুঝলাম এরকম চলতে থাকলে কেউ একজন নিঘাত মারা যাবে। তাই চেঁচিয়ে উঠলাম, বললাম, সুদীপ কুইক! আমি নিজে ছুটে গেলাম দেওয়ালের সুইচ অন করতে, কিন্তু তার আগেই একটা চেনা গলার স্বর থামিয়ে দিল আমাকে। বলল, প্লিজ শঙ্করবাবু, আলো জ্বালাবেন না। বলতে বলতে আরেকজনের বুকে চেপে বসে থাকা লোকটা নেমে এলো বিছানা থেকে। আমার মুখ দিয়ে কিছুটা বিস্ময় আর স্বস্তির স্বর বেরিয়ে এলো। আমি বললাম, আপনি এসেছেন? তিনি বললেন, বলেছিলাম না কাছাকাছি থাকবো। কালপ্রিট জানলা টপকে ভেতরে চলে এলো যখন। আপনারা ঘুমোচ্ছেন, একা আমাকেই তো সব কিছু সামলাতে হলো। আপনারা ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ, আর আপনি? সে বললে, আমি ঠিক আছি। পাঁজর লক্ষ্য করে ছুরি চালিয়েছি, কিন্তু কিছু করতে পারিনি। কথাটা বলেই আমাদের ত্রাণকর্তা হেসে উঠল অদ্ভুত স্বরে। আমি এগিয়ে গেলাম বিছানার দিকে। আমার দেখা দেখি সুদীপও চিৎ হয়ে পড়ে আছে। সেই লোকটা বোধহয় অজ্ঞান। বিছানায় ঝুঁকে মুখের দিকে তাকাতেই চমকে উঠলাম, আরে এ যে রতনবাবু! আগন্তুক হিতাকাঙ্ক্ষী বললেন, হ্যাঁ, উনিই তো আসল কালপ্রিট। আমরা মোট 4 জনকে সন্দেহ করেছিলাম, কিন্তু রতনবাবুই যে আসল লোক বুঝতে পারিনি, বুঝলেন? সুদীপ বলল। আগন্তুক বললে, আমি আগে থেকেই জানতাম, কিন্তু আপনাদের বলিনি, কারণ বললে আপনারা তো বিশ্বাস করতেন না। আমি বললাম, এ কথাটা একদম ঠিক। রতনবাবুর নাম করলে আমরা বিশ্বাস করতাম না, কিন্তু আপনি কি করে জানতে পারলেন যে রতনবাবুই সব চক্রান্তের মূলে?
তিনি বললেন, জেনেছিলাম একটা ঘটনা থেকে। এই কালপিটি সেটা ঘটিয়েছিল আজ থেকে 6 বছর আগে। কলকাতা থেকে বছর 30-এর একটি ছেলে অডিটের জন্য এসেছিল সেবার। সেও ধরে ফেলেছিল এর কারচুপি, কিন্তু বুঝতে পারেনি তার ফল কি হতে পারে। বুঝেছিল সে প্রাণটা দিয়ে। আমি বললাম, প্রাণ দিয়ে? তার মানে খুন? সে বললে, হ্যাঁ। হোটেলে সে যখন ঘুমিয়েছিল তখন এই শয়তানটা ঘরের মধ্যে ঢুকে তার গলার শ্বাসনালী কেটে দিয়েছিল। আমি বললাম, উফ, কি নৃশংস! কথাটা যেন আপনা থেকেই বেরিয়ে এলো মুখ থেকে, ভাবতে হয়নি। হিতাকাঙ্ক্ষী বললেন, তাই আপনারা যেদিন অডিট করতে এসেছিলেন, বুঝেছিলাম বিপদ বুঝলে শয়তানটা আপনাদেরও সরিয়ে ফেলবে। চেষ্টা সে করেছিল, সে তো দেখতেই পাচ্ছেন। আমি বললাম, খুনের ঝামেলা বড় ঝামেলা। উনি কি মারা গেলেন? আগন্তুক বললে, বোধ হয় না। হাত দুটো একটু মুচড়ে দিয়েছি, গলাটা একটু টিপে ধরেছিলাম, তাতেই অজ্ঞান হয়েছে। ওর অপরাধ অনুযায়ী শাস্তিটা একটু কম দিয়েছি, তাই না? তবে হাত দিয়ে কিছুদিন সে কিছুই করতে পারবে না। তার মানে ভালোই চোট লেগেছে। যাই হোক, লোকটাকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। কথাটা তুলতেই আগন্তুক বলল, পুলিশের হাতে তো তুলে দিতেই হবে, তবে তার আগে হোটেলের লোকজন ডাকুন, তা না হলে আপনারাই তো ফেঁসে যাবেন। হোটেলের লোকজনদের সঙ্গে নিয়ে থানায় গেলে পুলিশ আপনাদের কথার গুরুত্ব দেবে। তবে হ্যাঁ, ভুলেও বলবেন না যে আমি ওকে অজ্ঞান করে দিয়েছি। বলবেন আপনাদের অ্যাটাক করেছিল, তাই আপনারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এরকম বাধ্য হয়ে ওকে হিট করেছেন। আমি বললাম, আপনি যাবেন না আমার সঙ্গে? সে বললে, না, আমার যাওয়া হবে না, একটু অসুবিধে আছে। আমি বললাম, কী অসুবিধে? আমাদের চেয়ে আপনিই তো ভালো পারবেন পুলিশকে বোঝাতে। আগন্তুক বললেন, সেটা তো আমি সবই জানি, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এর থেকে বেশি কিছু আশা করি আপনারা জানতে চাইবেন না। সেই অন্ধকারের মধ্যে লোকটি মুখের দিকে তাকালাম আমি। মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু কেমন যেন রহস্যময় মনে হলো। আলো জ্বালতে দেয়নি লোকটা, তার উপর ওই হেয়ালি কথাবার্তা। বললাম, বেশ, থানায় না হয় নাই গেলেন, আপনি এখানেই থাকুন, আমরা হোটেলের লোকজন ডেকে আনি। তিনি বললেন, না না, তাও সম্ভব নয়। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ এই ঘরের বাইরে যাবার কোনো উপায় নেই আমার। আমি না খানিকটা আশ্চর্য হলাম। এমনভাবে বলছেন যেন কেউ অনেক দিন ধরে আপনাকে এই ঘরে আটকে রেখেছে। তিনি বললেন, কথাটা কিন্তু সত্যিই তাই। আমি বললাম, মানে? তিনি আবার বলতে শুরু করলেন, এই হোটেলে এই ঘরে সত্যিই আমি আটকে আছি 6টি বছর। একটা অজানা আশঙ্কায় ভরে গেল আমার মনটা। কেন কে জানে শরীরের মধ্যে কেমন একটা শিরশিরানি ভাব অনুভব করলাম। গলা দিয়ে বেরিয়ে এলো, কি বলতে চাইছেন আপনি? লোকটি একটু রহস্যময় হাসলো, বলল, বলতে চাইছি এ ঘরটা আমার খুব চেনা। কলকাতা থেকে এসে এখানেই তো আমি উঠেছিলাম আজ থেকে 6 বছর আগে, কিন্তু বেরোতে পারিনি আর। একদিন রাতে এই রতনবাবুই ঘরে ঢুকে আমায় নৃশংসভাবে মেরে রেখে গিয়েছিল। দেখুন, দেখতে দেখতে একটা গলা কাটা মূর্তি ভেসে উঠল আমার চোখের সামনে। ধপাস করে কী যেন একটা পড়ে যাওয়ার শব্দ শুনলাম। আমিও চিৎকার করে কিছু বলতে গেলাম, কিন্তু কথা ফুটল না। অ্যাঁ করে পড়ে যেতে যেতে শুনতে পেলাম ও বলছে, ভয় পাচ্ছেন কেন? ও শঙ্করবাবু, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। শঙ্করবাবু, বলতে বলতে আমাকে ধরবার জন্য দুহাত বাড়িয়ে আমার দিকে ছুটে এলো লোকটা। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।